43 ঘন্টা পরও মেলেনি জাকসু নির্বাচনের ফল। নির্বাচন কমিশনার জানালেন ফলাফল ঘোষণা দুপুরে। দেশকে পিছিয়ে দিতে ষড়যন্ত্র চলছে মন্তব্য ডক্টর জাহিদের। সংসদ নির্বাচন পেছানোর সম্ভাবনা নেই জানালেন প্রেস সচিব। এবং নেপালে অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হলেন সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি। ভেঙে দেয়া হলো সংসদ, আগামী নির্বাচন মার্চে। সবাইকে স্বাগত এশিয়ান নিউজে। দর্শক, পুরো সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি আনোয়ার রাজা। তখন শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার চলে যাচ্ছে পুরো খবরে। 3 দিনে গড়ালেও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসু ও হল সংসদ নির্বাচনের ফলাফল এখনও ঘোষণা করা সম্ভব হয়নি। এই অবস্থায় নির্বাচনের ফলাফল আজ সন্ধ্যা 7টায় ঘোষণা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার লুৎফুল এলাহি। এর আগে নির্বাচন কমিশনের সঙ্গে জরুরি বৈঠক করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর মোহাম্মদ কামরুল হাসান। সিদ্ধান্ত হয় জনবল বাড়িয়ে রাতের মধ্যে ফলাফল ঘোষণার। এখন পর্যন্ত কেন্দ্রীয় সংসদের 21টি হলের মধ্যে 18টিতে ভোট গণনা শেষ হয়েছে, বাকিগুলোতেও চলছে গণনা। এদিকে অনিয়মের অভিযোগ এনে পদত্যাগ করেছেন নির্বাচন কমিশনের এক সদস্য অধ্যাপক মাফরুহি সাত্তার। তিনি ফার্মেসি বিভাগের অধ্যাপক ও জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম জাবি শাখার সভাপতি। তবে ইসলামী ছাত্র শিবির সমর্থিত সমন্বিত শিক্ষার্থী জোটের এজিএস প্রার্থী ফেরদৌস আল হাসান তার এই সিদ্ধান্তের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন। তিনি বলেন, জাকসু নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতেই নির্বাচন কমিশনের এক সদস্য পদত্যাগ করেছেন। দর্শক, জাকসু নির্বাচন নিয়ে আর খবর জানাতে এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মোহাম্মদ জহিরুল ইসলাম খান লিটন। লিটন, আশা করি আপনি আমাকে শুনতে পাচ্ছেন। লিটন, ভোট গণনার সবশেষ পরিস্থিতি কি আমাদের একটু জানাবেন? রাজ, আপনি জানেন যে দীর্ঘ 44 ঘন্টা অতিবাহিত হয়ে গেছে জাকসু নির্বাচনের ফলাফলে এখন পর্যন্ত কিন্তু কোনো আলোর মুখ দেখেনি। আমরা এরই মধ্যে কিন্তু এখানে যারা নির্বাচন কমিশনের দায়িত্বে রয়েছে তাদের সাথেও কথা বলেছিলাম। তারা কিন্তু এখন পর্যন্ত ফলাফল কখন নাগাদ হবে আমাদের 12টার দিকে কিন্তু জানিয়েছিল, মানে আধা ঘন্টা আগেও জানিয়েছিল আজকে 2টার পরে ফলাফল ঘোষণা করতে পারবে। আবার কিছুক্ষণ আগে আবার জানিয়েছে যে সম্পূর্ণ হবে 2টা বাজে, কিন্তু সন্ধ্যা 7টা নাগাদ ফলাফল ঘোষণা করতে পারে। আমাদের এমনটাই কিন্তু জানিয়েছিল। আপনি দেখছেন যে এখানে আজকে এই 3 দিন পর্যন্ত শুধু নির্বাচনী ফলাফলের জন্যই কিন্তু এখানে যারা ভোটার এবং প্রার্থী থেকে শুরু করে প্রশাসনিক লোক এবং সাংবাদিক সকলে একটু কথা বলবো যে যারা এখানে ভোট দিয়ে দীর্ঘ অপেক্ষায় রয়েছেন, যে ফলাফলের অপেক্ষায়। আমি একটু কথা বলতে চাচ্ছি যে আপনারা যারা ভোট দিয়েছেন এখন পর্যন্ত ভোট দিয়েছেন, এখন পর্যন্ত দীর্ঘ 44 ঘন্টা অতিবাহিত হয়েছে, এখন পর্যন্ত কিন্তু ফলাফল আসেনি। তা সেই ক্ষেত্রে আপনাদের সাধারণ শিক্ষার্থীদের প্রতিক্রিয়া কি একটু? আচ্ছা, প্রথমত আমরা দীর্ঘ 33 বছর পরে জাকসু হচ্ছে, রেজাল্ট নিয়ে আমরা খুবই এক্সাইটেড ছিলাম। কিন্তু ডে বাই ডে আজকে পর্যন্ত 3 দিন অতিবাহিত হয়ে গেল। তো শিক্ষার্থীদের মধ্যে একটা যে উদ্বেগ, ঠিক আছে, তারপর একটা যে চিন্তা বা কে জিতবে কে হারবে, তারপর নিজেদের পছন্দের প্রার্থী আছে, তো সব মিলে আর কি আমরা সবাই খুব বিভ্রান্তিতে আছি যে এতক্ষণ কেন লাগছে প্রশাসনে কি কোনো এখানে গাফিলতি আছে? গাফিলতি সেটা অবশ্যই পরিলক্ষিত হচ্ছে, কিন্তু অন্য কোনো চাল আছে কিনা বা অন্য কোনো হাত আছে কিনা, যেটা আমাদের মধ্যে সংশয়ের সৃষ্টি করতেছে। আমরা চাই খুব দ্রুত নির্বাচনের ফলাফল প্রদান করুক। যেমনটি শুনছিলেন, সাধারণ শিক্ষার্থীর কথা শুনছিলেন। আমরা একজন ভিপি প্রার্থী যিনি এখানে প্রতিদ্বন্দ্বিতা করেছেন তার কাছে জানতে চাচ্ছি। আমরা একটু জানতে চাচ্ছি, আপনি নিজেও তো একজন প্রার্থী ছিলেন, এখানে ভোটাধিকার নিজে প্রয়োগ করেছেন এবং আপনি নিজেও তো প্রার্থী। সেই ক্ষেত্রে আমরা জানতে চাচ্ছি যে এখানে যে এখন পর্যন্ত ফলাফল বিলম্ব হওয়ার কারণ হিসেবে আপনারা কি মনে করেন, যেখানে নির্বাচন কমিশনের ব্যর্থতা বা গাফিলতি, কোনটা আপনি বলবেন? পাশাপাশি আমরা একটু জানতে চাচ্ছি 24-এ যারা আন্দোলন তাদের সাথে কথা বলেছেন, তাদের অবস্থার কি রয়েছে এখন? প্রথমটা উত্তর দিচ্ছি যে নির্বাচনের ফলাফল আজকে 3 দিন পেরিয়ে যাচ্ছে, তো এটা নিয়ে আসলে আমার যেটা মনে হচ্ছে যে প্রশাসন আসলে চায় না যে নির্বাচনটা হোক, এবং
যত তারা প্রলম্বিত করা যায় তত তাদের জন্য ভালো, এবং তারা এটা বানচাল করছে। এটা হচ্ছে প্রথম কথা। তো এটা এই সংশয়টা যেমন প্রথমত প্রার্থী হিসেবে আমার আছে, এখন গোটা বাংলাদেশের মানুষের এই সংশয়টা আছে, এবং এটা পরিষ্কার যে নির্বাচন কমিশন প্রশ্নবিদ্ধ নির্বাচন। জি লিটন, আমরা বুঝতে পেরেছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী জহিরুল ইসলাম খান লিটন। তিনি জাকসু নির্বাচনের যে ফলাফল ঘোষণার সবশেষ পরিস্থিতি আমাদের জানাচ্ছিলেন। চলে যাচ্ছি পরবর্তী খবরে। দেশকে পিছিয়ে দিতে বিরোধী শক্তি ও পলাতক স্বৈরাচার ঐক্যবদ্ধ হয়ে দেশ ও দেশের বাইরে থেকে ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। শুক্রবার ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন DEAB এর নবনির্বাচিত আহ্বায়ক কমিটিকে সঙ্গে নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে এই মন্তব্য করেন তিনি। সম্প্রতি বিশ্ববিদ্যালয়গুলোর ছাত্র সংসদ নির্বাচন সম্পর্কে ডাক্তার জাহিদ হোসেন বলেন, ডাকসু ও জাকসু নির্বাচন নিয়ে অনেক প্রশ্ন উঠেছে। জাকসু নির্বাচনে শুধু ছাত্রদল নয়, বিভিন্ন প্যানেল নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছে। তাতেই বোঝা যায় সেখানে কোনো কিন্তু আছে। তারা বারবার বলছেন যে একই কথা বলছেন যে শপথ গ্রহণ অথবা দোয়া আর পুষ্পস্তবকের অর্পণের মধ্য দিয়ে নিজেদেরকে সীমাবদ্ধ রাখতে চায় না। ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সরা সারা বাংলাদেশে প্রতিটি উপজেলায়, প্রতিটি পৌরসভায়, ইভেন তারও নিম্ন স্তরে প্রতিটি বিভাগে বাংলাদেশের উন্নয়ন এবং অগ্রগতির মূল চালিকা শক্তি হিসাবে কাজ করে এই দেশের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সরা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পেছানোর কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। শুক্রবার মাগুরা শ্রীপুর উপজেলার মাঝাইল মান্দারতলায় অবস্থিত কবি ফররুক আহমেদের বাড়ি পরিদর্শনে গিয়ে গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে এমনটাই জানান তিনি। এই সময় তিনি আরও বলেন, ডাকসু নির্বাচনে যেমন শান্তিপূর্ণ শৃঙ্খলা ছিল, আগামী জাতীয় নির্বাচনও তেমন সুষ্ঠু ও অবাধভাবে অনুষ্ঠিত হবে। এবার দেশের ফেব্রুয়ারির প্রথমার্ধে হবে। এটা একদম আমাদের এটা ইন্টারিম গভর্নমেন্টের এটা একটা কমিটমেন্ট, এটা হবেই। এবং এটা কেউ কোনো ধরনের কেউ যদি মনে করেন যে এটা বানচালের চেষ্টা করবেন, এটা হবে না। বাংলাদেশে এই নির্বাচনটা খুবই ইম্পর্টেন্ট একটা নির্বাচন, এবং গতকাল চিফ অ্যাডভাইজার বলেছেন এটা একটা ফাউন্ডেশনাল ইলেকশন, যেটা আমাদের সামনের ইলেকশন গুলোকে দিক নির্দেশনা দিবে, সামনের বাংলাদেশের রাজনীতিকে দিক নির্দেশনা দিবে। তো সেই জন্য এই ইলেকশন ফেব্রুয়ারির প্রথমার্ধে হবেই। এটা আমাদের এই গভর্নমেন্টের, ইন্টারিম গভর্নমেন্টের এটা কমিটমেন্ট। এবার দেশের বাইরের খবর। নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন দেশটির সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি। শুক্রবার রাতে অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর সংসদ ভেঙে দেয়া হয়। একই সাথে আগামী 2026 সালের মার্চে দেশটিতে নির্বাচনের সিদ্ধান্ত নেওয়া হয়। সুশীলা কার্কির নেতৃত্বে ছোট মন্ত্রিসভার একটি সরকার গঠিত হয়েছে। এটির মেয়াদ থাকবে 6 মাস। প্রেসিডেন্টের প্রেস উপদেষ্টা কিরণ পোখরেল বার্তা সংস্থা AFP-কে জানায়, প্রধানমন্ত্রীর সুপারিশে সংসদ ভেঙে দেওয়া হয়েছে। নতুন নির্বাচনের তারিখ 2026 সালের 5 মার্চ নির্ধারণ করা হয়েছে। এই সময়ের মধ্যে অন্তর্বর্তী সরকার নতুন নির্বাচন আয়োজনের ম্যান্ডেট দেয়া হয়। শুক্রবার স্থানীয় সময় রাত 9টার দিকে শপথ নেন সুশীলা। আবারও দেশের খবর। ঢাকার পূর্বাচলের বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে শুরু হয়েছে 4 দিনব্যাপী আন্তর্জাতিক টেক্সটাইল প্রদর্শনী। টেক্সটাইল সিরিজ অফ এক্সিবিশন বাংলাদেশ সংস্করণ হিসেবে একসঙ্গে অনুষ্ঠিত হচ্ছে 3টি বড় মেলা। 13 সেপ্টেম্বর থেকে 4 দিনব্যাপী বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে এই প্রদর্শনীগুলো অনুষ্ঠিত হবে। প্রদর্শনীর উদ্বোধন করেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ডক্টর মোখলেসুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আয়োজক প্রতিষ্ঠান সেমস গ্লোবাল USA অ্যান্ড এশিয়া প্যাসিফিকের প্রেসিডেন্ট ও গ্রুপ ম্যানেজিং ডিরেক্টর মেহরুন এন ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মহাপরিচালক মোহাম্মদ শহীদুল ইসলাম, বিসিক চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল ইসলাম, রপ্তানি উন্নয়ন ব্যুরোর মহাপরিচালক বেবি রানী কর্মকার সহ আরও অনেকেই সেখানে উপস্থিত ছিলেন।
of posting assemble and reassemble this. For example, save the globe. It cannot save the planet. So, before starting the talk. গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ঢালজোড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপি নির্বাহী কমিটি গঠন উপলক্ষে কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার আড়াইগঞ্জ আজিমউদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে এই কর্মী সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর জেলা বিএনপির সদস্য সচিব ডক্টর ব্যারিস্টার চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকী। সভায় বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক নুরুল ইসলাম শিকদার, উপজেলা বিএনপির সদস্য সচিব এম আনোয়ার হোসেন। ব্রাহ্মণবাড়িয়া ৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির নেতা অ্যাডভোকেট আব্দুল মতিনের গণসংযোগ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে বারিকান্দি গানীশহর মাজার প্রাঙ্গণে এই গণসংযোগ হয়। ইউনিয়ন বিএনপির সভাপতি নাজমুল হোসেন শেকিলের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি নবীনগর উপজেলা কল্যাণ সমিতি ঢাকার সহসভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুল মতিন। এ সময় তিনি বলেন, তিনি নির্বাচিত হতে পারলে নবীনগরকে আধুনিক উপজেলা হিসেবে গড়ে তুলবেন। চলন বিল অধ্যুষিত সিরাজগঞ্জে দিন দিন বেড়ে চলেছে গরুর খামারির সংখ্যা। লাভজনক হওয়ায় বেকার যুবকরা ঝুঁকছেন গরু পালনে, যে কারণে তারাস উপজেলার নওগাঁ গরুর হাট জমজমাট থাকে সারা বছরই। মির্জা আব্দুর রব বুলবুলের তথ্য ছবিতে আরও জানাচ্ছেন সোয়েব সাত্তার লিজন। প্রাকৃতিক খাদ্যে ভরপুর সিরাজগঞ্জের চলন বিল এলাকা, যে কারণে এই অঞ্চলে গবাদি পশু পালনে আগ্রহী স্থানীয়রা। গোখাদ্য খরচ বেশি হওয়ায় প্রাকৃতিক খাবার দিয়ে পশুপালনে প্রতি বছরই ভালো লাভ হওয়ায় বাড়ছে খামারির সংখ্যা। প্রাকৃতিকভাবে লালন পালন করা এসব গরুর চাহিদাও রয়েছে দেশ জুড়ে। এলাকার বেশিরভাগ খামারিরা তাদের পালনকৃত গরু তারাস উপজেলার নওগাঁ পশুর হাটে নিয়ে আসেন। প্রতি সপ্তাহের বৃহস্পতিবার সকাল থেকে দেশের বিভিন্ন অঞ্চলের ক্রেতাদের হাকডাক জমে ওঠে। যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, নিরাপত্তা সহ নানান সুবিধার কারণে ক্রেতা বিক্রেতাদের প্রথম পছন্দ এই হাট। আমাদের প্রতি বৃহস্পতিবার নওগাঁর হাট বসে, এখানে দূর দূরান্ত থেকে ব্যাপারীরা গরু নিয়ে আসে। প্রায় 2 থেকে 2.5 কোটি টাকা গরু বিক্রয় করা হয় প্রতি হাটে। কিন্তু আমাদের এই হাটের সমস্যা হলো জায়গা সমস্যাটা হচ্ছে গরু খুবই সংকীর্ণ জায়গা। তারাস উপজেলার নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান জানান, হাটে ক্রেতা বিক্রেতাদের নিরাপত্তা সহ সার্বিক বিষয়গুলো গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। এই হাটকে পুনরায় সংস্কার করা এবং এই হাটকে আরো মানুষের জন্য উপযোগী করে তোলার জন্য পরিকল্পনা আছে। আমরা আশা করি এই কাজ যখন ভবিষ্যতে সম্পন্ন হবে তখন এই হাটটি আমাদের আরো বেশি রাজস্ব আহরণকারী হবে এবং মানুষের যারা হাটের সাথে কাজে সংযুক্ত তাদের জন্য এটা আরো উপযোগী এবং উপকারী হবে। প্রতিদিন গড়ে এই হাটে 2 কোটি থেকে 2.5 কোটি টাকার গরু বেচা কেনা হয়। সোয়েব সাত্তার লিজন, এশিয়ান টেলিভিশন। চলো যাই নৌকা ভ্রমণে সিরাজগঞ্জ হাট পয়েন্টে। এই স্লোগানে টাঙ্গাইলে বাওয়ালিয়ানা শিল্পী গোষ্ঠীর 18তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে যমুনা নদীতে নৌবিহার ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। শুক্রবার নৌবিহারটি সকালে টাঙ্গাইলের যমুনা সেতুর পূর্ব পার যমুনা নদীর ঘাট থেকে সিরাজগঞ্জ হাট পয়েন্টের উদ্দেশ্যে শুরু হয়। এ সময় বাওয়ালিয়ানা শিল্পী গোষ্ঠীর প্রধান ও বাংলাদেশ টেলিভিশনের লোকসঙ্গীত শিল্পী রুহুল আমিন খোকন সহ এশিয়ান টিভি শিল্পী জুই বাউলা, এশিয়ান টিভি ও চ্যানেল এস-এর শিল্পী ইসরাত নূর, বাঁধন, সুজন, বাউলা সহ আরও অনেক শিল্পী গান পরিবেশন করেন। এতে উপস্থিত ছিলেন টাঙ্গাইল সরকারি টেকনিক্যাল কলেজের প্রভাষক নূরে রোকেয়া রুকু, গীতিকার, সুরকার ও সঙ্গীত শিল্পী ফিরোজ বাচ্চু সহ আরও অনেকে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাওয়ালিয়ানা শিল্পী গোষ্ঠীর উপদেষ্টা মোখলেসুর রহমান। বিএনপির 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের সাদিপুর, বরাব ও কাঁচপুরের চেঙ্গাইন এলাকায় লিফলেট বিতরণ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে লিফলেট বিতরণ করেন নারায়ণগঞ্জ 3 সোনারগাঁও আসনের আগামী সংসদ নির্বাচনের বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী সোনারগাঁ উপজেলা বিএনপি সহ সভাপতি আল মুজাহিদ মল্লিক। এ সময় আরও উপস্থিত ছিলেন জামপুর ইউনিয়ন বিএনপির সহ সভাপতি মামুন মিয়া, ওয়ার্ড বিএনপির সভাপতি আমানুল্লাহ মিয়া, শম্ভুপুরা
ইউনিয়ন জিয়া পরিষদের সভাপতি জাকির হোসেন পিন্টু সহ সাদিপুর ইউনিয়ন যুবদল, ছাত্রদল, কৃষক দলের নেতৃবৃন্দ। ফুলতলী সোসাইটি বাহরাইনের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বাহরাইনের রিফা শহরের একটি রেস্টুরেন্টে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি রশিদ আহমদ চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নুরুল ইসলামের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার ঐক্য পরিষদের সভাপতি সৈয়দ সুরমান মিয়া। মাহফিলে বিশেষ অতিথি ছিলেন ফুলতলী সোসাইটির প্রধান উপদেষ্টা মঞ্জুর আহমেদ, জালালাবাদ অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি সাত্তার, বাহরাইন ইয়াং অ্যাসোসিয়েশন সভাপতি নাজির আহমেদ, আব্দুল হামিদ সহ আরও অনেকেই। এবার বাণিজ্য সংবাদ। ছুটির দিনে পরিবার, পরিজন ও বন্ধুদের সঙ্গে ফুচকা, ঝালমুড়ি, পিঠা, জিলাপি, আইসক্রিম, ফলের সালাদ, আলুর চপ, বেগুনি, পেঁয়াজু, মিনি বার্গার, কেক, পেস্ট্রি এমন নানা মুখরোচক খাবারের সমাহার অন্যরকম আমেজ এনেছে রূপায়ণ সিটির বাসিন্দাদের জন্য। আর তাই নিয়ে রূপায়ণ সিটি উত্তরার স্ট্রিট ফুড ফেস্টিভ্যাল আয়োজনে ভিড় জমায় নানা বয়সের মানুষ। সাব্বির রহমানের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন শেখ সোহাগ। শুক্রবার থেকে 2 দিন ব্যাপী স্ট্রিট ফুড ফেয়ার শুরু হয়েছে রূপায়ণ সিটি উত্তরায় ম্যাজেস্টিক পেরিফেরাল রোডে। মেলায় লেবু, পুদিনা, আদা, মাল্টা, লেবু, কফি ও বিভিন্ন পিঠা পণ্ডব, চায়ের পাশাপাশি রয়েছে চলতি পথে পাওয়া রকমারি খাবার। উদ্যোক্তারা বলেন, এখানকার সবুজ, খোলামেলা পরিবেশ, পরিচ্ছন্নতা সব কিছু মিলিয়ে গতবারের মেলা সাড়া পাওয়ায় এবার এসেছে তারা। অনুষ্ঠান শুরু থেকে লাস্ট পর্যন্ত আমার ভালোই লাগছে, সবাই আসছে, ঘুরছে, খাচ্ছে, ভালোই লাগছে। রূপায়ণ সিটিতে এখানে যারা আছে ওনারা আসে, কেনাকাটা করে, খাওয়া দাওয়া করে, আমরাও বেচা কেনা করে আনন্দিত সবাই। এখানে রেসপন্স মোটামুটি ভালো পাচ্ছি, পিঠার রেসপন্স ভালো পাচ্ছি। মেলায় আসা রূপায়ণ সিটি উত্তরা বাসিন্দারা জানান, এখানে প্রায় এরকম মেলা হচ্ছে, যা এক সুস্থ বিনোদনের মাধ্যম ও মনোজাগতিক বিকাশের এক অনুপম সুযোগ। রূপায়ণ সিটি উত্তরার মতো মেগা গেটেড কমিউনিটি যেটা হয়েছে, এখানে এসে আমাদের এখানকার পরিবেশ, এখানকার টোটাল ফ্যাসিলিটি এবং এটার ম্যানেজমেন্ট দেখে আমরা আসলেই অভিভূত। একই জায়গায় অনেক রকম স্ট্রিট ফুডের একটা সমারোহ, নানান রকম ভ্যারাইটিস পাওয়া যাচ্ছে, টেস্ট। এখানে সবাই একসাথে গ্যাদারিং হচ্ছে, সবাই তো আমরা পরিচিত না, এখন এখানে যখন এসে সবার সাথে পরিচিত হচ্ছি, ভালো লাগছে। রূপায়ণের এই আয়োজনটা আমার আসলে অনেক ভালো লাগছে, আমি আশা করি পরবর্তীতে আবার হবে। রূপায়ণ উত্তরা সিটি বসবাসরত বাসিন্দাদের জন্য এরকম আয়োজন এখানকার মানুষদের এক প্রকার মিলন মেলায় পরিণত হয়েছে, আর তাই এরকম আয়োজন নিয়মিত হওয়ার আশাবাদ প্রকাশ করেন তারা। শেখ সোহাগ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। এবার খেলার খবর। ক্রিকেট এশিয়া কাপের গ্রুপ এ এর ম্যাচে ওমানকে 93 রানে হারিয়ে আসরের শুভ সূচনা করেছে পাকিস্তান। 161 রানের টার্গেটে ব্যাট করতে নেমে পাক বোলারদের দাপটে 67 রানে গুটিয়ে যায় ওমান। টস জিতে ব্যাট করতে নেমে শুরুতেই 0 রানে ফেরেন সাইম আইয়ুব। দ্বিতীয় উইকেটে 85 রানের জুটি গড়ে ধাক্কা সামাল দেন সাহিবজাদা ফারহান ও মোহাম্মদ হারিস। শেষ দিকে ফখর জামানের অপরাজিত 23 রানে 7 উইকেট হারিয়ে 160 রানের সংগ্রহ পায় পাকিস্তান। জবাবে ব্যাট করতে নেমে দলীয় 41 রানে 3 উইকেট হারায় ওমান। দলের হয়ে সর্বোচ্চ 27 রান করে সাজঘরের পথ দেখেন হাম্মাদ মির্জা। নিয়মিত বিরতির উইকেট পড়লে 67 রানে অল আউট হয় ওমান। আর এর সাথে শেষ করবে এশিয়া নিউজ। তবে যাবার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো দেখে নেব দর্শক আরও একবার। 43 ঘন্টা পরও মেলেনি জাকসু নির্বাচনের ফল। নির্বাচন কমিশনার জানালেন ফলাফল ঘোষণা দুপুরে। দেশকে পিছিয়ে দিতে ষড়যন্ত্র চলছে মন্তব্য ডক্টর জাহিদের। সংসদ নির্বাচন পেছানোর সম্ভাবনা নেই জানালেন প্রেস সচিব। এবং নেপালে অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হলেন সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি। ভেঙে দেয়া হলো সংসদ। নির্বাচন আগামী মার্চে। দর্শক, এই ছিল আমাদের এখনকার আয়োজনে। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।